নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিতে সময় বড্ড বেশি লাগে। রজত সেটা বুঝতে পারছে। জীবনের মাত্র ২৬টা বসন্ত পেরিয়ে এসেছে ও। না কোনো অসুখ নয়, কোনো টানা পড়েন নয়, সম্পর্কের বোঝাও নয়। তার মৃত্যুর কারণটা খুব ছোট্ট, খিদে। রাত ১টা বাজে প্রায়। বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এই তুষারপাতের মতন পড়তে থাকা বৃষ্টিটা রজতের মনটাকে আরো খারাপ করে দিচ্ছে। তার বোনটা পড়াশোনা করে রাত জেগে, কিন্তু আজকে সে পড়তে পারেনি। খিদে পেটে কতক্ষণ রাত জাগা যায়। রজতের ঘরটা খুব ছোট, একটা চৌকি আর একটা টেবিল। আসলে নিজের কাজের জন্য মা বাবার ঘরটাকে টুকরো করে নিজের ক্ষুদ্র একটা পৃথিবী করে নিয়েছে সে। কার্ডবোর্ড দিয়ে ঘর আলাদা করা, কাজ করতে সুবিধা হয় বলে। পিৎজা ডেলিভারি বয়সে বর্তমান পরিস্থিতির আগে বেশ ভালোই খাটতে পারত ও। দিনে কতবার যে রাউন্ড মারত তার গুনতি ছিল না। তারপরই এলো এই করোনা, শুরু হলো লকডাউন। লোকজনের ভয় বাড়ল, বাইরের খাবার এড়িয়ে যেতে লাগলো। একটু একটু করে পিছোতে পিছোতে দেওয়ালে পিঠ ঠেকে গেল গত সপ্তাহে। একসঙ্গে ছাঁটাই হলো ২৫ জন ডেলিভারি বয়। রজতের বন্ধু শুভময়, কাজ গিয়েছে ওরও, কিন্তু এটা ওর ছিল পার্ট টাইম জব। এখন অনলাইনে কি সব ওয়েব ডিজাইনিং শিখছে, অল্প বিস্তর কাজও শুরু করে দিয়েছে। তাছাড়া অনলাইন টিউশনও দিচ্ছে দু একটা। কিন্তু রজতের সেই উপায় নেই। তার বাবার সামান্য মুদি দোকান, ল্যাপটপ, দামি মোবাইল তার জীবনে বাহুল্যতা। তাছাড়া বিগ বাজার, অনলাইনের বিগ বাস্কেট, এসবের হোম ডেলিভারি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে মুদি দোকানগুলোর পয়সা নেই বললেই চলে। ৮ দিন হলো কাজ নেই রজতের। আগে ওভারটাইমের টাকাটা দিনান্তে সে পেয়ে যেত, এখন আর সে পায় না। বাবার শরীরও খুবই অসুস্থ, বয়সও তো হয়েছে, এখন তো দোকানও খুলতে পারবে না। মা সেলাই করে টুকটাক, কিন্তু লকডাউনের সময় তো পাড়ায় লোকজনও কেউ বেরোচ্ছে না। রজত আরেকবার নিজের সারা জীবনের সঞ্চয়গুলো টেবিলের তলায় রাখা ট্রাঙ্কটা থেকে বার করে। একটা ফাইলে ধুলো পড়ে গিয়েছে, ফাইল ভর্তি মার্কশিট আর সার্টিফিকেট। ছোটবেলায় মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, তারপর বিএ, এমএ, সব মার্কশিটগুলো খুলে খুলে হাত বোলাতে থাকে। তলায় আছে আরো কতগুলি হাবিজাবি কাগজ। খুব ভালো আঁকতে পারত রজত। ওয়ার্ড কম্পিটিশনে ছোট থেকে 16 বছর অবধি কেউ ওকে ফার্স্ট হওয়া থেকে নামাতে পারেনি। কিন্তু মাধ্যমিক দেওয়ার পর থেকেই শখের জায়গাটাই কেমন মরছে পড়তে শুরু করে। সাহিত্য খুব ভালোবাসত ও, কাজেই বাংলা নিয়ে পড়েছিল। ভেবেছিল স্কুল টিচার হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বুক থেকে রজতের। মৃত্যুর আগের শ্বাস খুব ভারী হয়, হয়তো সেটাই। বেকারত্বের করাল গ্রাসে অনেক আগেই পড়েছিল সে। জুতোর তলা খসিয়েছে, একটা শার্টে বারবার জোগাড় করে ইস্ত্রি করে পড়েছে। জোগাড় করা বন্ধুরটাই আর একটা ভালো প্যান্ট পরেই একের পর এক ইন্টারভিউর দরজায় মাথা ঢুকে এসেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ওর বুক কতবার কেঁপেছে যখন গ্রুপ ডির পোস্টে পিএইচডি করা ছেলেটা কাঁপা হাতে সার্টিফিকেট দেখাচ্ছিল তাকে। পিএইচডি করা যেন তার কাছে লজ্জা, ব্যর্থতা। রজত তখন ভাবত, ভাগ্যে সে পিএইচডি করার কথা ভাবেনি। শেষ রাতটা কাটাচ্ছে বলেই কি এত কিছু মনে পড়ছে রজতের? সবকিছু কেমন যেন ছোটবেলাকার দেখা গ্রামের সেই বায়োস্কোপের মতো ভেসে উঠেছে একের পর এক ছবির মতন। এখন আবার মনে পড়ছে মধুশ্রীকে।
মধুশ্রীকে ভালোবাসতো রজত। এই মধুশ্রীর জন্য কত রাত সে না ঘুমিয়ে কাটিয়েছে। একমাত্র ওর হাতে হাত রাখবে বলেই গরিব বাবার পকেট মেরেছিল সে। সেই মধুশ্রীর বিয়ে হয়ে গেল জানুয়ারিতে। রজতকে নিমন্ত্রণ করেছিল, যায়নি। স্বামী নাকি মস্ত ডক্টর, মধুশ্রী খুব ভালো আছে সেখানে। যেদিন মধুশ্রী রজতের হাতটা ছাড়িয়ে নেয় এক ঝটকায় এবং বিদ্রূপ করে বলে, কি দিতে পারবে তুমি আমাকে? রজত তখন ফিল্মি কায়দায় বলতে পারিনি। রজত নিচের সবটাই দিতে পারত। মধুশ্রীকে টাকার গদিতে না হোক নিচের বুকে ঠাঁই দিতে পারত। প্রেমিকদের বুক আকাশের মতন অন্তহীন হয়ে যায় যদি সত্যিকারের প্রেম হয়। রজতের এই ঘুপচি ঘরে মধুশ্রী থাকতে পারত না। এসিতে ঘুমানোর স্বপ্ন দেখা মেয়েটি ইট বের করা হাড় চিরচিরে ঘরটাতে থাকতো কিভাবে, যেখানে টেবিল ফ্যানই ভরসা? বুকটা আরো ভারী হয়ে আসছে রজতের। ঘড়ি জানান দিচ্ছে তখন রাত 3টে। না, আর দেরি করা চলে না। সিদ্ধান্ত যখন নিয়েছে, আজকেই সে শেষ সূর্যোদয় দেখবে। আর তারপর সামনের কার্ডবোর্ডের সাথে চিপকে থাকা পাতলা পর্দাটা সরিয়ে দেখে রজত মা, বাবা, বোনটা শুয়ে রয়েছে। সকলে কেমন যেন কুকড়ে রয়েছে, কেমন যেন এক যন্ত্রণা, খিদের যন্ত্রণা। ভাত খায়নি আজকে কেউ। ঘরে চাল নেই, মুড়ি চিড়ে ছিল মাত্র, তাই ভিজিয়ে খেয়েছে 3 জনে। মা কিন্তু খায়নি। কে জানি মা কেন অভাবে দিনে খায় না? না খেলে কি অন্নপূর্ণা হয়ে উঠবে নাকি মা? ঘরে চাল নেই, মুড়ি চিড়ে ছিল নামমাত্র, তাই ভিজিয়ে খেয়েছে 3 জন। মা খায়নি। মা কেন যেন অভাবে দিনে খায় না? না খেলে কি অন্নপূর্ণা হয়ে উঠবে? গরিব মায়েরা তো আর ভাত জোগাড় করতে পারে না, তাই হয়তো নিজের খাবারটুকু তুলে দিয়ে অন্নপূর্ণা সাজতে চাই। চোখটা ছলছল করছে রজতের। ছেলেরা সহজে কাঁদে না, তাই হঠাৎই কান্না পেল রজতের। কেমন একটা অস্বস্তি হচ্ছে, চোখ জ্বালা করছে। শেষ কেঁদেছিল রজত মধুশ্রী চলে যাবার পর। প্রচুর মদ গিলেছিল সেই দিন। তারপর ধরল সিগারেট। মদের নেশায় বুধ না হলেও একটু একটু করে বাড়তে থাকে সিগারেটের নেশা তার। না, এবারে ঘর থেকে তাকে বেরোতেই হবে। মায়া বাড়ি আর লাভ নেই। এমনিতে রজতকে তো তার বাবা বলেই দিয়েছে যে অকর্মণ্য পুত্র থাকার চেয়ে মরে যাওয়া ভালো। 26-27 বছরের একটা ছেলে যার কাজ নেই, সে কেন বসে থাকবে ঘরে? রজত কিছু চাইলেই বলতে পারত, কিন্তু বলেনি। মাঝে মাঝে ইচ্ছা করে বলতেছে, সন্তানকে জন্ম দেওয়াটা কি তবে নিজের স্বার্থেই, যাতে ভবিষ্যতে সে দেখে সন্তান কি কোনো সেভিংস অ্যাকাউন্ট যেখানে ছোট থেকে টাকা ঢালা হবে, তারপর হিসেব করে সুদ ওসুল করা হবে? জন্ম দিয়েছে বলেই কি বাবা মা সন্তানের জীবন আজীবনের জন্য কিনে নিয়েছে? কিন্তু রজত এইসব বলে না, কেননা সে জানে ব্যর্থ মানুষদের বড় বড় কথা বলতে নেই। না, আর ভাবে না রজত। ঘর থেকে বেরিয়েছে, দরজায় শেকলটাও লাগায় না। ঘর থেকে চুরি যাবার মতো কিছুই নেই। পছন্দের হাতঘড়িটা সে পরে নিয়েছে তার নিজের হাতেই। পকেটে আছে 30টা টাকা গুনে গুনে। রজত যাবে স্টেশনের রেলওয়ে ট্রাকের ওপর ব্রিজটাই। ভোর 4টে নাগাদ এক্সপ্রেস ট্রেন আসে। ওপর থেকে সময় মতো ঝাঁপিয়ে পড়লে কাজ হয়ে যাবে। বৃষ্টিটা হঠাৎই জোরে পড়তে শুরু করেছে। রজতের মনে হয় আকাশ বলছে তার জন্য কাঁদছে, কিন্তু না, তার জন্য কে কাঁদবে? তার তো কেউ ছিল না, কখনো ছিল না।
স্টেশনটা খুব দূর নয়, ব্রিজের কাছাকাছি চলে এসেছে রজত। হাত ঘড়িটা জানান দিচ্ছে আর মাত্র 20 মিনিট। বেঁচে থাকার সময়সীমা কমে আসছে। উত্তেজনায় ঘামছে রজত। হঠাৎই আবার পেটটা মুচড়ে ওঠে খিদেতে। কি মনে হলো রজতের, যাই হয়ে যাক না কেন মরতে হবেই তাকে। দূরে এক বিন্দু আলো দেখা যায়, ট্রেন আসছে বোধহয়। আজকে একটু বেশি আগেই চলে এসেছে মনে হচ্ছে। একটা সিগারেট ধরিয়েছিল রজত, তাড়াতাড়ি সেটা শেষ করলো। এগিয়ে যায় ব্রিজের সেই ধারে, যেখান থেকে নিচ বরাবর সোজা রেল লাইন। ট্রেনের আলো ধীরে ধীরে এগিয়ে আসছে। ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে কিছুটা। জায়গা মতন দাঁড়িয়ে দরদর করে ঘামছে সে। মৃত্যুর কাছে চলে এলে কেমন যেন বাঁচতে ইচ্ছা করে। 2 হাত প্রসারিত করে চোখ মুছে ফেলে রজত। কিন্তু হঠাৎই প্যান্ট একটা টান অনুভব করে। চোখটা খুলেছে। টানটা অনুভব হতেই কেমন ঘোরটা কেটে যায় রজতের। নিচে নেমে আসে। ব্রিজের নিচ দিয়ে দুরন্ত গতিতে এক্সপ্রেসটা বেরিয়ে যায়। ও দাদা, এখানে 30টা টাকা পড়েছিল তোমার? একটা বাচ্চা মেয়ে একটা 20 টাকা ও একটা 10টা টাকার নোট ধরে দাঁড়িয়ে আছে। পকেট হাতের দেখে রজত বলল, হ্যাঁ, আমারই। মেয়েটার গায়ে আধ ময়লা ফ্রক, পায়ে জুতো অবধি নেই। সেও রজতের মতো ভিজে গিয়েছে। 2 পাশে এলোমেলো ঝুঁটি থেকে জল চুঁয়ে পড়েছে। রজত হাত বাড়িয়ে টাকাটা নাই, ভিজে গেছে। রজত মেয়েটিকে জিজ্ঞাসা করে, কি নাম তোর? আমার নাম ফুলি। এত রাতে এখানে কি করছিস? আমার খুব ভোরে ঘুম ভেঙে যায়। আমি স্টেশনে থাকি, ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মে। চাটাই পেতে আমি, মা আর ভাই। তোর বাবা? মেয়েটি মাথা নিচু করে থাকে। এদের বাবার পরিচয় অনেক সময় থাকেই না। রজত নিজে অপ্রস্তুত হয়ে পড়ে এমন একটা প্রশ্ন করে। ফুলির সঙ্গে রজত তখন তার ভাই ও মায়ের কাছে যেতে চায়। রজত জিজ্ঞাসা করে ফুলিকে, হ্যাঁ রে ফুলি, তোদের কি করে চলে? আমি ট্রেনে গান গাই, তাতে দিনে 50-70 টাকা হয়। মা ভাইকে নিয়ে স্টেশনে স্টেশনে ভিক্ষা করে। কিন্তু আমি মাকে বারণ করি জানো, কেন লোকের কাছে এমনি এমনি হাত পাতবো? কেনই সে আমাকে টাকা দেবে? খাটুনি না খাটলে কেউ টাকা দেয় নাকি? রজত ভাবে, এতটুকুন মেয়ে এত বোঝে। তা তোর কষ্ট হয় না ফুলি? ধর, কষ্ট কি হয় গো, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় দূরে পালিয়ে যাব। কিন্তু যেই আমার ভাইটা আর মায়ের মুখটা মনে পড়ে, অমনি ঠিক হয়ে যায়। সঙ্গে সঙ্গে রজতের ভেতরটা কেমন হু হু করে ওঠে। তারও তো মা আছে, কতদিন না খেয়ে সে তাকে খাইয়েছে। বোনও আছে, বাবাও আছে। রজত তখন ভাবে, আসলেই বড্ড ভুল ভেবেছিল। খুব একটা বড় ভুল হচ্ছিল। প্ল্যাটফর্মে চলে আসে রজত ফুলির সাথে। ওর মা ভাইয়ের সামনে বসে পড়ে। ছোট্ট ভাইটির শরীরে কোনো পোশাক নেই, আর তার মায়ের বস্ত্র অতি মলিন। কোনো মতে লজ্জা নিবারণ করেছে। রজতের সঙ্গে ফুলি কত গল্প করে, জীবনে তার ইচ্ছার কত কথা বলে। রজতের চোখে জল চলে আসে সেই সব কথা শুনে। সে ভাবে, ফুলির সামনে ওর লড়াইটা তো কিছুই না, তাই ভীতুর মতন পালাচ্ছিল কেন ও? এতটুকু মেয়ে কি সুন্দর এখনো স্বপ্ন দেখছে, এখনো পর্যন্ত লড়াই করে বেঁচে আছে। তাহলে রজত কেন পারবে না? পকেট থেকে ভেজা 30টা টাকা সে ফুলির হাতে দেয়।
আর বলে, এই নে, এমনি এমনি দিচ্ছি না আমি তোকে, তুই আমাকে অনেক বড় শিক্ষা দিলি, এটা তোর প্রাপ্য। রজত তার হাত ঘড়িটার দিকে তাকায়। ভোর 5টা বেজে গেছে, আলো ফুটে গেছে চারিপাশে। ফুলের হাসি মুখটা দেখে রজত হাঁটা দেয়। ভেতরটা কেমন হালকা হয়ে গিয়েছে ওর। ভোরের আলোয় পুরনো শহরটাকে যেন জ্যান্ত হাসি খুশি বলে মনে হচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে সে ঠিক করে নেয়, আজকে শুভমের সঙ্গে কিছু একটা কথা বলে কাজ জোগাড় করবেই সে। লড়াইটা তাকে লড়তেই হবে, সে আর কিছুতেই কাপুরুষ হবে না। এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।